নমস্কার, শুভ নববর্ষ। আশা করি প্রত্যেকের জীবনে এই নতুন বছর আনন্দ এবং সুখ নিয়ে আসুক, এই আশা রাখি বা এই কামনা করি। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী পর্যায়ে বা পরবর্তী ভিডিওতে আমি এই পশ্চিমবাংলার ঘুমন্ত হিন্দুদের কাছে কিছু পরিসংখ্যান রাখব। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, যে অবস্থা আছে, সেখানে এমন কোনো ভিডিও বা কমেন্টস বা ব্যাখ্যা করা উচিত নয় যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এই মুহূর্তে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তাই আমি ইচ্ছা থাকলেও এই ধরনের কিছু করার আমার এই মুহূর্তে ইচ্ছা নেই। শুধু একটা ঘটনা পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের কাছে বলবো, আপনারা একটু বিবেচনা করুন, একটু স্মরণ করুন। একটা উদাহরণ বা একটা ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা থেকে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে পশ্চিমবাংলায় এই অবস্থা কিভাবে হলো এবং কেন হলো এবং কি জন্য হচ্ছে। আমাদের পাশেরই দেশ, যার নাম বাংলাদেশ, যেটা একসময় এই বাংলাদেশ আমাদের অখণ্ড বাংলারই একটা পার্ট ছিল। তো যাই হোক, আজকের বাংলাদেশের 5ই আগস্ট 2024 একটা গণ অভ্যুত্থানের শুরু হয়। একটা নির্বাচিত সরকারকে রাতারাতি গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বা সরে যেতে বাধ্য হয়। তার সেই ইস্যুটা কী ছিল? যে 1971 সালের পশ্চিম পাকিস্তানের সঙ্গে আলাদা হওয়ার জন্য বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে যারা জয়লাভ করেছিল, যার নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে যে সমস্ত পরিবার অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে একটা সংরক্ষণের ব্যবস্থা ছিল। তো এই মুহূর্তে বাংলাদেশের মনে হয়েছিল এই সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে হবে, তাই তাদের ইস্যু ছিল সংরক্ষণ তুলে দিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে 1-2 দিনের মধ্যে যে ইস্যুটাকে সামনে রেখে গণ অভ্যুত্থান এবং যে সমগ্র বাংলাদেশ জুড়ে যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল, তার মূল উদ্দেশ্য বেরিয়ে এলো। সেটা হলো বাংলাদেশের হিন্দু নিধনযোগ্য, অর্থাৎ বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন মিছিলে আজও যদি সেই বাইট দেখি, পরিষ্কার সামনে দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামের দেশ, এখানে কোনো রকম হিন্দু থাকবে না। এই পাওয়ার, এই গণ অভ্যুত্থান সকলে কিভাবে পেল? এটা তখনই সম্ভব যখন সেই সিস্টেম, সেই দেশের সিস্টেম এবং সর্বোপরি সেই দেশের তৎকালীন সময়ে যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সেই মোহাম্মদ ইউনুস, যার পরোক্ষ সাপোর্টে না পেলে এই ধরনের ঘটনা বা এই ধরনের অত্যাচার হিন্দুদের উপরে হতে পারে না। তো সেই অত্যাচারের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ালো একটু ফলো করে দেখুন। যে বডি ল্যাঙ্গুয়েজে, যেভাবে লুটপাট, চুরি, ঘর থেকে চুরি করা এবং সর্বোপরি যেটা ওদের প্রধান উদ্দেশ্য, সেই হিন্দুদের দেবদেবতার স্থান, দেবদেবী এবং হিন্দু পরিবারের উপরে আধুনিক যুগের যে মানব সভ্যতার বর্বরচিত নিকৃষ্টতম যদি কোনো উদাহরণ থাকে, তারা এটা করে দেখিয়ে দিয়েছে। সেটা আমরা ভালো করে যদি লক্ষ্য রাখি, যা যা ঘটনা ওই পারের, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার ওফুটে যা যা ঘটনা ঘটেছে, এবারে আপনি চলে আসুন এপারের সঙ্গে যদি মিলিয়ে দেখেন যে বিগত 3-4 বছর ধরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যা যা ঘটেছে, যেমন সিএএ, এনআরসি, নপুর শর্মা এবং স্টিল নাও আজকের দিনের ওয়াকফ বিল, এই 4টে ইস্যুকে সামনে রেখে এখানকার যারা মুসলমান সম্প্রদায়, তারা আন্দোলনকে সামনে রেখে, বিক্ষোভকে সামনে রেখে যা যা করেছে, যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে লুটপাট, যেভাবে খুন, সব কিছু দেখুন। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, ওপারের কিছু ফটো বা বাইট আর এপারের কিছু বাইটকে আপনি সামনে রেখে দেখুন। কোনো এক্সপার্টও বলতে পারবে না এটা কোনো আলাদা আলাদা দেশের ঘটনা। এর পেছনে কারণও আছে। দুটো ঘটনাই সেম, দুই মব যে আগ্রাসন, যে মুভমেন্টের অ্যাক্টিভিটি, বডি ল্যাঙ্গুয়েজ সমান সমান। তার কারণ ওপারের যারা বসবাসকারী হিন্দু মুসলমান সম্প্রদায় আর এপারের যারা বসবাসকারী এক সময়, অর্থাৎ আজ থেকে 78 বছর আগে একই ছিল। তাই সংস্কৃতিও এক, এজেন্ডাও এক, জীবনযাপনও এক এবং ধার্মিক জীবনযাপনও সেম টু সেম, যার ফলে সেম ঘটনা এখানেও হচ্ছে। এবারে আমার মূল বলার যেটা উদ্দেশ্য, এই শক্তি
এই ইস্যুকে সামনে রেখে যে শক্তি প্রদর্শন হয়েছে, যে ভীরতন্ত্রের পাওয়ার দেখানো হয়েছে, যে ভাষায় হিন্দুদের ধর্মর বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, এবং যে শুরু করেছিল মুর্শিদাবাদের সেই হিন্দু পরিবারের পিতা এবং পুত্রকে যে কায়দায়, যে সিস্টেমে খুন করা হয়েছে, যে সিস্টেমে ঘরবাড়ি লুট করা হয়েছে, যেভাবে পোড়ানো হয়েছে, সমান সমান ওপার আর এপার। এরা এই শক্তি পাচ্ছে কীভাবে? একটু খেয়াল করে দেখুন, লাস্ট 31শে মার্চ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে পাওয়ার, যে বিদ্যুৎ সাপ্লাই ওদেরকে সামনে রেখে করেছে, যে পুরো সরকার তোমার সাথে আছে, এই শক্তি, এই পাওয়ার পাওয়ার পর তারা আর এই ভারতবর্ষের সংবিধান, আইন কানুন, এটাকে তারা আর কিছুই মনে করছে না। কারণ তারা জানে যে রাজ্যের আরও একটা বিষয় আছে, যেখানে আমাদের এই সরকার যেহেতু বলেছে আমি পুরো সম্পূর্ণ তোমাদের সাথে আছি এবং পুরো সরকার আছে, তাই তারা জানে আমাদের এর পিছনে কোন শক্তি আছে। কিছুদিনের জন্য কেন্দ্রীয় ব্যবস্থা থাকলেও আগামী দিনে এরা থাকতে পারবে না। তাই এই শক্তি প্রদর্শন, তাই এই করা হয়েছে। আমরা এটাও জানি যে কোনো ভারতবর্ষের সংসদে বিল বা আইন যখন পাস হয়, সমস্ত ক্রাইটেরিয়া মেনে, সমস্ত কিছু জানকারি নেবার পর, সমস্ত কিছু ব্যবস্থা পদ্ধতির পরই একটা কানুন তৈরি হয়। এখন ব্যাপার হচ্ছে, এই কানুনটাকে কেউ বাদ দিতে পারবে না বা অমান্য করতে পারবে না। রাস্তা একটাই আছে, যদি কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে, অসাংবিধানিক পদ্ধতিতে আইন আনা হয়, তাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে কোর্টে চ্যালেঞ্জ করা। যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সেটা বরখাস্ত হয়ে যাবে বা ফেরত নিতে সরকার বাধ্য হবে। তো যাই হোক, এই একটা বিষয়, যে বিষয়টাকে সামনে রেখে আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের আন্দোলন বা এই ধরনের আগামী দিনে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল, সেটা থেমে কিভাবে গেল। মনে রাখবেন, এটা থেমে গেল এই কারণেই, এখনও ভারতবর্ষের মাথায় যিনি বসে আছেন, তিনি একটা পিওর সনাতনী মানুষ, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে আছে। এরা জানে যে সাময়িকভাবে আমরা যদি কিছু করেও ফেলি, এর পরিত্রাণ কিন্তু তারা পাবে না। এই ভয় তাদের মধ্যে কাজ করছে, যার ফলে আজকে কিছু সময়ের জন্য হয়তো স্থগিত আছে। আগামী দিনে কি হবে আমরা জানি না। তো পশ্চিমবাংলার সেই সমস্ত নতুন প্রজন্মের কাছে, যারা আজকের দিনের ছেলে মেয়ে লেখাপড়া করছে, তাদের কাছে আমি একটা আবেদন রাখবো যে আপনাদের কাছে বা তোমাদের কাছে আজকের দিনে সকলের প্রায় হাতে হাতে স্মার্টফোন আছে। কারো কোনো কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। কে কোন দলের, কোন পার্টির হয়ে সমর্থক হয়ে কিছু বলল, সেটাও বিশ্বাস করার দরকার নেই। গুগলস আছে, গোটা দুনিয়া তোমার হাতে আছে। সার্চ করে দেখো, আজ থেকে ৭৮ বছর আগে এই পশ্চিমবাংলার কলকাতা নামক জায়গায় যখন অখণ্ড বাংলা ছিল, তখনও যে প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে সুহরাবর্দী। সেই সুহরাবর্দীর পরোক্ষ সাপোর্টে 1946 সালের 16ই আগস্ট এইরকমই একটা আন্দোলন বা মব অ্যাকশান হয়েছিল, যার নাম ডাইরেক্ট অ্যাকশান। সেখানে আমরা দেখেছি বেছে বেছে প্রায় 40,000 হিন্দুদেরকে রাতারাতি কেটে ফাঁক করে দেওয়া হয়েছে, এবং সেইটা রুখেছে, থেমে গেছে সেই জন্যই, যে জন্য তার নাম হচ্ছে তৎকালীন সময়ে এক পিওর সনাতনী যোদ্ধা বলুন, বীর পুরুষ বলুন, ভারত মাতার বীর সন্তান বলুন, তিনি স্বমহিমায় সশস্ত্রভাবে সামনের দিকে এগিয়ে এসেছেন। তার নাম গোপাল পাঠা, যার ভালো নাম গোপাল ব্যানার্জি। তো এই গোপাল ব্যানার্জির জন্য সেই সময় যারা আজকে সুরক্ষিত আছে, এই জেনারেশনের যারা ছেলে মেয়ে, তাদের বাবা ঠাকুরদারা সুরক্ষিত ছিল, এবং যাদের জন্য আজকে আমরা পৃথিবীর আলো দেখছি, তারাও সুরক্ষিত আছে এই গোপাল পাঠার জন্য। আরও একটা বিষয় আপনাদের বলি, আজকে জেনারেশনে এই ভারতবর্ষ থেকে বাংলাদেশ যখন তৈরি হয়েছে, এই বাংলারই একটা পার্ট নিয়ে আপনারা আজকে বাংলাদেশের যে চিত্র দেখছেন, হয়তো এই চিত্রটা এই বাংলার সঙ্গে মিলে থাকতো। অর্থাৎ এই বাংলা যদি না ভাগ করতো, বাংলা থেকে কেটে আলাদা না যদি বাংলাদেশ হতো, একই ঘটনা, একই জিনিস আমরা বাংলাদেশের মতো আজকে দুর্ঘটনা বা বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়ে পৃথিবী ছেড়ে হয়তো চলে যেতাম। তার কারণ, সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না রুখে দাঁড়াতো, তাহলে আজকের যারা পশ্চিমবাংলা নিয়ে গর্ববোধ করি, ভারতবর্ষের বুকে সম্মান মর্যাদা বোধ করি, তারা আজকে থাকতো না, ঠিক বাংলাদেশের মতো নিঃশেষ হয়ে যেত। তাই প্রত্যেকটা আজকের দিনে ছেলে মেয়েকে বলবো, রাজনৈতিকভাবে যে যার সাপোর্টার হতেই পারে,
কিন্তু একটু ভেবেচিন্তে দেখবেন আমাদের জীবনের পথে রাজনীতি ছাড়া কোনো জায়গা নেই, সমস্ত ক্ষেত্রে রাজনীতির সঙ্গে যুক্ত। তাই একবার ভেবে দেখবেন যে আমরা যদি কোনো রাজনৈতিক পার্টি বা সরকারের দ্বারা সুরক্ষিত থাকতে পারি, অর্থাৎ হিন্দুরা যদি কোনো জায়গায় সুরক্ষিত থাকতে পারে, বিশেষ করে পশ্চিমবাংলায়, তাহলে কোন সরকার আমাদের পাশে থাকতে পারে। তাই প্রত্যেককে আবেদন করব আজকের জেনারেশনকে যে একটু চিন্তাভাবনা করে দেখবেন বা দেখবে যে আমাদের পেছনে কোন সরকার বা কোন রাজনৈতিক দল থাকতে পারে। তাই আগামী দিনে যখনই ভোট দেওয়ার পরিস্থিতি আসবে বা ভোট দেবে, তখন ভোট দেওয়ার একবার ভাববে যে কোন দল আমার পাশে থাকবে, সেই দলকেই ভোট দিন। কোনো রকম না নির্দেশ করে বলার প্রয়োজন নেই কোন পার্টিকে দেবে। প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা আছে, যেটা মনে করবে যে এই পার্টি আমাদের পাশে থাকতে পারে বা এই পার্টি সুরক্ষিত রাখতে পারে, তাকেই ভোট দেবেন। ধন্যবাদ, শেষ করলাম।